নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আরো একবার সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জিওগ্রাফির উপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের কাছে, ছাত্রছাত্রীরা যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, তোমরা যখন ক্লাসটা করতে বসছো অবশ্যই টেক্সট বই, একটা নোটবুক এবং একটা পেন যেন সাথে থাকে। যদি তোমাদের মনে হয় কিছু নোট ডাউন করা সেটা করতে পারবে, এবং বইটা পাশে থাকলে কি হবে, যেটা আমি ক্লাসে এখানে যখন তোমাদেরকে স্টাডি করাবো তোমার বইয়ের সঙ্গে তুমি সামঞ্জস্য রেখে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাচ্ছি। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি সুদীপ্ত বসু, সহশিক্ষক, বীরাবল্লভপাড়া উচ্চ বিদ্যালয়। আমরা আজকে সেমিস্টার 2 এর যে সাব টপিক আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার ইউনিট 2 তে ভূগাঠনিক প্রক্রিয়া আছে। সেই ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে ভাঁজ এবং চ্যুতি দুটো টপিক রয়েছে, ফোল্ড ও ফল্ট। তা আজকে আমরা ফল্ট বা চ্যুতি বিষয়ে আলোচনা করব। এই চ্যুতি বিষয়ে আলোচনাতে যাওয়ার আগে যেটা না বললেই নয়, এই ভূগাঠনিক প্রক্রিয়া কি এটা আমরা সেমিস্টার 1-এও পড়ে এসেছি, তাও আরেকবার একটু ঝালিয়ে নেওয়া। তাতে কি হবে, যাতে তোমাদের চ্যুতির উপর বিভিন্ন বিষয়গুলো আসবে, বিভিন্ন টার্মগুলো আসবে, যেগুলো তোমাদের আরেকবার মনেও পড়ে যাবে বা আরেকবার তোমাদের রিভাইজও হয়ে যাবে। তো সেই বিষয়গুলোতে আরেকবার একটু আলোকপাত করছি। তো প্রথমে আসছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। কাকে বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া? যে গঠন প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়াতে আমাদের ভূমিরূপের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যে ভূমিরূপটাকে আমরা দেখছি, আমরা এখানে দেখছি, মনে করো আমি কলকাতায় রয়েছি, আমাদের এখানে ভূমিরূপটা সমতল। যে আমাদের যে ছাত্র বা ছাত্রী, যে বন্ধু পুরুলিয়াতে আছে, যে ঝাড়গ্রামের দিকে আছে, যে বাঁকুড়ার দিকে আছে, তাদের ভূমিরূপটা একটু ঢেউ খেলানো, মালভূমি অঞ্চল। আবার যে নর্থ বেঙ্গলে আছে, জলপাইগুড়ি বা দার্জিলিং বা কালিম্পং জেলা ডিস্ট্রিক্টের কিছু কিছু এলাকায়, সেখানে অবশ্যই সেখানে বন্ধুরতা বেশি। সব জায়গার ভূমিরূপ একরকম নয়। এবার এই ভূমিরূপটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হতে থাকবে। তার চেঞ্জ হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তার নামই হচ্ছে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার একটা চার্ট সামনে রেখেছি, আমরা জানি, এগুলো তোমরা জেনে এসছো, আরেকবার একটু বলে নেওয়া। মূলত দুটো হয়, একটা টেরিস্টেরিয়াল বা পার্থিব প্রক্রিয়া, আর একটা কসমিক প্রসেস বা মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়া। মহাজাগতিক মানে মহাকাশের একটা উল্কা এসে কোনো একটা এলাকায়, আমাদের মনে করো কলকাতার গড়ের মাঠ অঞ্চলে এসে যদি পড়ে, স্বাভাবিকভাবে কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল, জায়গাটা বসে যাবে, ভূমিরূপ পরিবর্তন হলো। তাই এটা হচ্ছে অপার্থিব কারণ বা মহাজাগতিক কারণ। এটা খুব রেয়ার, এটা দেখা যায় না। আমেরিকাতে একমাত্র রয়েছে যেখানে এরকম একটা উল্কা এসে পড়েছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রে। তা বাদ দিয়ে ভারত বা পৃথিবীতে এর প্রমাণ নেই বললেই চলে, বা এরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতে পারে, সেই জন্য এটাকে বলা। আর পার্থিব প্রক্রিয়া মানে যে প্রক্রিয়াগুলো পৃথিবীর ভেতর থেকে বা পৃষ্ঠের উপরে কাজ করছে এবং ভূমিরূপ পরিবর্তন ঘটাচ্ছে, এবং যেগুলো পৃথিবীতেই সৃষ্টি হচ্ছে, যেগুলো সেটাকে আমরা পার্থিব প্রক্রিয়া বলছি। যেটা দু ধরনের, এন্ডোজেনিক, এক্সোজেনিক। এন্ডোজেনিক বলতে অন্তর্জাত, ভূ অভ্যন্তর থেকে কাজ করছে। এক্সোজেনিক হচ্ছে বহির্জাত, যেটা ভূপৃষ্ঠের উপরে কাজ করছে, বাইরে থেকে কাজ করছে। এবার এক্সোজেনিকটা একবার একটু বলে নিই। একটা হচ্ছে পর্যায়নের মাধ্যমে হচ্ছে। পর্যায়ন কি আমরা ক্লাস 10-এও জেনে এসেছি বা 11-এও সেমিস্টার 1-এ পড়েছি। যে প্রক্রিয়ায় কি হচ্ছে, প্রতিনিয়ত ভূমির সমতলীকরণ হচ্ছে। ভূমির সমতলীকরণের প্রক্রিয়ার নামই গ্রেডেশন বা পর্যায়ন। 2-3 ভাগে হয়। ডিগ্রেডেশন বা অবরোহণ প্রক্রিয়ায়, যেটায় ভূমির উচ্চতা হ্রাস পায়। তার মধ্যে ট্রান্সপোর্টেশন, ক্ষয়ীভবন প্রক্রিয়ায় হয়। মাস ওয়েস্টিং, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে হয়। আর এমনি নর্মাল ক্ষয়, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ,
ভৌম জল, এই শক্তিগুলোর দ্বারা যখন ভূমির ক্ষয় হয় সেটাকে আমরা বলছি অবরোহণ। আরোহণে এই যে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ বা ভৌম জল, তাদের দ্বারা অনেক আমরা দেখতে পাই সঞ্চয়ও হয়, একটা বদ্বীপ সৃষ্টি হলো, নদী সঞ্চয়িত ভূমির উচ্চতা বাড়লো সেখানে, সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ায়। ওটা ছিল অবরোহণ, এটা আরোহণ। আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া, মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি, উদ্ভিদ প্রাণীর অ্যাক্টিভিটিতে অনেক সময় ভূমিরূপ পরিবর্তন দেখা যায় স্থানীয়ভাবে হয়তো, সেটাকে আমরা বলছি জৈবিক প্রক্রিয়া, ভূমিরূপ পরিবর্তন। আরেকটি হচ্ছে ওয়েদারিং বা আবহাওয়া বিকার, শিলার সঙ্গে আবহাওয়া উপাদানগুলোর বিকারের মাধ্যমে কি হচ্ছে, শিলার পরিবর্তন, ভূমিরূপের পরিবর্তন। তো এটা হচ্ছে সবটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার অন্তর্জাতর মধ্যে ধীর প্রক্রিয়া আছে আর আকস্মিক প্রক্রিয়া, যেটা দ্রুত হয়, দ্রুত এবং ক্ষণস্থায়ী বা শর্ট টাইমের মধ্যে হয়, যেটা একটা অগ্নুৎপাত আর একটা ভূমিকম্প। সেমিস্টার 1-এ আমরা এটা ডিটেলস পড়েছি যে ভূমিকম্পের মাধ্যমে দ্রুত ভূমিরূপ পরিবর্তন হয়, ঠিক আছে। আর যেটা লং টার্ম, অনেক দিন ধরে চলে, কয়েক লক্ষ কয়েক কোটি বছর ধরে হয়, সেটাকে আমরা লং টার্ম প্রক্রিয়া বলছি। এবং বা ধীর প্রক্রিয়া, তার মধ্যে টেকটনিক বা ভূগাঠনিক পরিবর্তন, তার মধ্যে ওরোজেনিক এবং এপিডোজেনিক, মহীভাবক আলোড়ন, গিরিজনীয় আলোড়ন। মহীভাবক আলোড়নটা যে আলোড়নের মাধ্যমে মূলত মহাদেশ গঠিত হয়, মূলত মহাদেশ বা আরো বিভিন্ন রকম ভূমিরূপগুলো তৈরি হতে দেখা যায়, যে শক্তিটা ভূপৃষ্ঠের উলম্বভাবে কাজ করে, ভূপৃষ্ঠের উপরে, শিলার উপরে উলম্বভাবে কাজ করে, সেটাকে আমরা মহীভাবক আলোড়ন করছি। গিরিজনির ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা অনুভূমিকভাবে কাজ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি গিরিজনীয় আলোড়ন। মূলত গিরিজনীয় আলোড়ন দ্বারা মূলত ভাঁজ, চ্যুতি, এই ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই, বা ভঙ্গিল পর্বত, ভাঁজ থেকে ভঙ্গিল পর্বত হয়, সেটা দেখতে পাই। আচ্ছা, আইসোস্ট্যাটিক মুভমেন্ট বা যেটাকে আমরা সমস্থিতি পরিবর্তন বলি, যেটা আমরা এই সেমিস্টারে ইউনিট 1-এ অলরেডি পড়ে ফেলেছি, যে পৃথিবীতে পাহাড়, মালভূমি আর সমভূমি, এই যে ভূমিরূপগুলো আছে, তাদের প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, কিন্তু তাদের উচ্চতার কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন দেখছি না, বা থাকলেও পরিবর্তন হলো তাদের মধ্যে একটা ব্যালেন্স। পাহাড় পাহাড়ের জায়গাতেই আছে, মালভূমি মালভূমির জায়গাতেই আছে, সমভূমি সমভূমির জায়গাতে আছে। এই যে ব্যালেন্সটা রয়েছে, এটাকে আমরা আইসোস্ট্যাটিক মুভমেন্ট বলতে পারি, বা সমস্থিতিক পরিবর্তন। আর ইউস্ট্যাটিক মুভমেন্ট বা আলোড়নটায় কি, সমুদ্রের যে তলদেশের উত্থান বা অবনমন, তার ফলে কি হচ্ছে, ভূমিরূপ পরিবর্তন দেখতে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এবার আমাদের সিলেবাসে সেমিস্টার 2-তে অন্তর্জাত প্রক্রিয়ার কথা বলা আছে, যেটা আমরা জানি, যেটা ভূ অভ্যন্তর থেকে যেসব প্রক্রিয়াটা কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটাচ্ছে, এবং তার মধ্যে দুটো বিষয় আছে। এর অনেকগুলো প্রক্রিয়া হয়, তার মধ্যে দুটো, একটা ভাঁজ আর একটা চ্যুতি। তার মধ্যে ভাঁজটা হচ্ছে আমরা অলরেডি, তোমরা ভাঁজটা অলরেডি ক্লাস পেয়েছো। আজকে আমরা কি করব, চ্যুতিটা নিয়ে আলোচনা করব, বা ফল্ট। চলো আমরা চ্যুতি নিয়ে আলোচনায় যাই। ফল্ট বা চ্যুতি ব্যাপারটা কি, দেখো তোমাদের সামনে একটা ছবি এসছে, ছবি বরাবর দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল, দূর থেকে দেখে মনে হচ্ছে একটা ফাটল, একদমই তাই, ফাটল। কি হয়েছে, শিলাটা একসাথে ছিল, কোনো একটা কারণের জন্য সেটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের স্মরণ ঘটেছে, তাদের স্থান পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে সান আন্দ্রিস চ্যুতি, পৃথিবীর সব থেকে বৃহত্তম চ্যুতি বা দীর্ঘতম চ্যুতি যদি বলা যায়, সান আন্দ্রিস, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে, ক্যালিফোর্নিয়া অঞ্চল। তো ছবি দেখে আমরা কি বুঝতে পারছি, যে ভূগাঠনিক আলোড়নের দ্বারা, সেটা গিরিজনীয় আলোড়ন বা সংনমন বা প্রসারণ বা টান, এইসব প্রক্রিয়ার দ্বারা প্রথম অবস্থায় শিলাতে চির চির ধরে, চির বা দারুণ, ছোট ছোট দারুণ থেকে ফাটল হয়, গ্যাপটা বাড়ে, ফাটল থেকে যখন পরস্পর থেকে একটা শিলা অংশ থেকে আর একটা শিলা অংশ বিচ্ছিন্ন হয়ে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যখন অবস্থান করে, তখন আমরা তাকে বলবো ফল্ট বা চ্যুতি।
স্যার এই যে বিচ্ছিন্ন হওয়াটা কি রকম হতে পারে? উলম্ব হতে পারে, বা পাশাপাশি হতে পারে, বা কিছুটা উঠলো বা আপ ডাউনও হতে পারে, তার সঙ্গে আবার কি হতে পারে, উপর নিচেও হতে পারে। আপ ডাউন তার সঙ্গে পাশাপাশি তির্যক ভাবে, অনেক রকম ভাবে মুভমেন্ট হতে পারে। তো এটা হচ্ছে চ্যুতি। এবার চ্যুতির যদি ক্যারেক্টারিস্টিক্স বলি, চ্যুতি শিলার কি হচ্ছে, সরণ ঘটছে। শিলার একটা অংশ থেকে আরেকটা অংশের সরণ, সেটা সরণটা নতি বরাবর হতে পারে, উপর নিচে, আয়াম বরাবর হতে পারে, আগে পরে, আবার নতি বা আয়াম দুটো বরাবরই হতে পারে। এবং এই চ্যুতির থেকে আমরা দেখতে পারি স্তূপ পর্বত তৈরি হতে দেখতে পাই, গ্রস্ত উপত্যকার সৃষ্টি হতে দেখতে পাই। গুরুত্বপূর্ণ স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, এই ভূমিরূপগুলো আমাদের লক্ষ্য করা যায়। এবং এই চ্যুতি সৃষ্টির মাধ্যমে তোমার শুধু মূলত সংনমন এবং প্রসারণ বলটাই মূলত কাজ করে, অর্থাৎ পরস্পর মুখোমুখি বল অথবা পরস্পরের বিপরীতে টান বা প্রসারণ বা সংনমন বা সংকোচন, এই দুটো প্রক্রিয়ার দ্বারা আমাদের এই পরিবর্তন হতে দেখতে পাই। এটাই হচ্ছে চ্যুতির মূলত বৈশিষ্ট্যগুলো। তো এরপরে আমরা আসবো চ্যুতির গঠন পদ্ধতি। চ্যুতি কিভাবে গঠিত হয়, মেকানিজম অফ ফল্ট। একটা গিরিজনী আলোড়ন জড়িত সংনমন ও প্রসারণ বল, মহিভাবক আলোড়নও হতে পারে, দুটোই। কিরকম? এই যে দেখতে পাচ্ছি একটা ফল্টের চ্যুতির ছবি, একটা ডায়াগ্রাম আছে, বোঝাই যাচ্ছে এই একটা ভূখণ্ড, এটা একটা ভূখণ্ড পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। এবং এখানে কিন্তু কাজটা করছে কি, পরস্পরের প্রসারণ বল, পরস্পরের বিপরীত দিকে কাজ করছে। এবং এই পরস্পর থেকে প্রসারণজনিত বলের দ্বারা কি হচ্ছে, পরস্পর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবং এই অভিকর্ষজনিত টানের কারণে দেখা যাচ্ছে কি, এবং এর ফলে ভূপৃষ্ঠের ক্ষেত্রফলও বৃদ্ধি পেতে দেখা যায়। তো এটা এক রকমের চ্যুতি। আর একটা হতে পারে পরস্পর সংনমন, মুখোমুখি বল কাজ করলো, একটা অংশ আর একটা অংশের উপরে উঠে যাচ্ছে, এটাকে আমরা বলবো এই গিরিজনী আলোড়নজনিত সংনমন প্রসারণ বল। মহিভাবক আলোড়নের দ্বারা অনেক সময় হয় উত্থান অবনমন। মহিভাবক আলোড়ন আমরা যেটা উলম্বভাবে কাজ করে, এই উত্থান এই উলম্বভাবে কাজ করার ফলে একটা খণ্ড যখন আরেকটা অংশ থেকে উপরে উঠে যায় বা বসে যায়, তার ফলেও আমরা চ্যুতির সৃষ্টি দেখতে পাই। পাত সঞ্চালন, আমরা দেখেছি পাতের মুভমেন্ট, বিশেষ করে নিরপেক্ষ পাত সীমান্তে, যখন দুটো পাত পরস্পর থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এই নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর এই স্থান আন্দিজ চ্যুতি যেটা দেখালাম প্রথম ছবিতে, সেটা একটা নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর দেখা যায়। ঠিক আছে? এবং এই পাত সীমান্ত সঞ্চালনের দ্বারা চ্যুতি সৃষ্টি হতে দেখতে পাই। অভিসারী পাত সীমান্তেও দেখা যায় মাঝে মধ্যে, এবং প্রতিসারী পাত সীমান্তেও দেখা যায়। প্রত্যেকটা পাত সীমান্তেই আছে, বিভিন্ন পাত সীমান্তে এই চ্যুতি সৃষ্টি হতে আমরা দেখতে পাই। ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপ, এই যে ম্যাগমা উপরের দিকে উঠছে, যেটাকে আমরা প্লিউম বলি, এই প্লিউমের ঊর্ধ্বমুখী চাপের দ্বারাও দেখা যাচ্ছে শিলা, যদি সেটা দুর্বল শিলা থাকে, সেটা যদি উপরের দিকে উঠে যায়, একটা অংশ থেকে আরেকটা অংশে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন সেটাকে আমরা চ্যুতি সৃষ্টি হতে দেখতে পাই। ভূমিকম্প, ভূমিরূপ, আমরা যে ভূমিকম্প পড়েছি, কারণ পড়েছি, ফলাফল পড়েছি, সেখানে দেখেছি ভূমিকম্পের ফলেও শিলার মধ্যে ফাটল তৈরি হয়ে একটা অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়ে যেতে পারে এবং চ্যুতি সৃষ্টি হতে পারে। পরিচলন তাপ স্রোত, পরিচলন তাপ স্রোত কি, ভূগর্ভে তাপের প্রবাহ চলে, আমরা জানি একটা অংশ থেকে, যেখানে খুব উত্তপ্ত অংশ, সেখান থেকে উপরের দিকে তাপের প্রবাহ উঠে আবার আরেক দিক থেকে সে নেমে যায়। এই যে তাপের প্রবাহ একটা চেন সিস্টেমে চলে, এবং এর দ্বারা এই যে উপরের দিকে তাপের প্রবাহ উঠছে, তার দ্বারা শিলার অবস্থান পরিবর্তন দেখতে পাই, এবং তার ফলে চ্যুতি সৃষ্টি হতে দেখা যায়। তো এইগুলো হচ্ছে মেন কারণ যার জন্য চ্যুতি গঠিত হয়, বা চ্যুতি এই কারণে মেকানিজম, চ্যুতি সৃষ্টির কারণ এটা। এবার হচ্ছে চ্যুতির গাঠনিক উপাদান। চ্যুতির গাঠনিক উপাদান, চ্যুতির মধ্যে কি কি উপাদান রয়েছে চ্যুতি সৃষ্টির মধ্যে, দেখা যাক। আমরা এইগুলো মোটামুটি চ্যুতির গাঠনিক উপাদান, ছবি আসুক, আমরা ছবির মাধ্যমে বুঝবো কোনটা কি। আমরা দেখতে পাচ্ছি একটা চ্যুতি সৃষ্টি হয়ে রয়েছে। সবার প্রথম একটা তল বরাবর চ্যুতিটা দেখো তৈরি হয়েছে, চ্যুতিটা সংঘটিত যেটা তল বরাবর। কোন তলটা? দেখো রেড কালার দিয়ে যে তলটা দেখানো, ফল্ট প্লেন বলা আছে,
এই যে দুটো ভূখণ্ড পরস্পর থেকে আলাদা হয়ে গিয়েছে, যে তল বরাবর যে এই আলাদা হয়েছে পরস্পর থেকে, এটাকে আমরা বলবো কি বলবো? চ্যুতি তল বা ফল্ট প্লেন। চ্যুতি রেখা, এটাও ভূপৃষ্ঠ, এটাও ভূপৃষ্ঠ। চ্যুতি তল ভূপৃষ্ঠকে যে রেখা বরাবর ছেদ করছে, তাহলে এই রেখাটা অথবা এই রেখাটা, এটাকে আমরা কি বলবো? ফল্ট লাইন বা চ্যুতি রেখা। চ্যুতি তল ভূপৃষ্ঠকে যে রেখা বরাবর ছেদ করছে তাকে আমরা বলবো চ্যুতি রেখা। ঠিক আছে? থার্ড, পাদমূল প্রাচীর এবং ঝুলন্ত প্রাচীর। চ্যুতি তল কোনটা আমরা জানি, রেড কালারের বা এইটা পুরোটাই তলটাই হচ্ছে চ্যুতি তল, যে তল বরাবর চ্যুতিটা সংগঠিত হয়েছে। এই চ্যুতি তলের উপরে একটা ভূখণ্ড আছে আর তার নিচে একটা ভূখণ্ড আছে। খেয়াল করো উপরে কোনটা, এই ইয়েলো কালার বা ক্রিম কালারের যেটা আছে, যেটা দেখো এই চ্যুতি তলের উপরে ঝুলে রয়েছে, ওঠানামা করতে পারে, এটাকে আমরা বলবো ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল ব্লক। আর চ্যুতি তলের ঠিক নিচে যেটাকে রয়েছে সেটাকে আমরা বলবো ফুট ওয়াল ব্লক বা পাদমূল প্রাচীর, যেটা মূল শিলার সঙ্গে যেটা আদি শিলা তার সঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে? এটা ফুট ওয়াল, এটা হ্যাঙ্গিং ওয়াল। ঝুলন্ত প্রাচীর, পাদমূল প্রাচীর। চ্যুতিতলের উপরে যে অবস্থান করছে সেটা ঝুলন্ত প্রাচীর, চ্যুতিতলের নিচে যে অবস্থান করছে সেটা পাদমূল প্রাচীর। ক্লিয়ার? এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, চ্যুতির নতি। চ্যুতির নতিটা কি? চ্যুতি তলটা আমি যদি এরম ভাবে দেখাই জিনিসটাকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে চ্যুতি নতি। নতি কাকে বলছে? আমরা যদি এই যে ফুট ওয়াল ব্লক বা যেটাকে পাদমূল প্রাচীরের যে উপরিতল বা ঝুলন্ত প্রাচীর উপরিতল, এই যে অনুভূমিক শিলা, এই যে অনুভূমিক শিলাস্তরের সঙ্গে চ্যুতি তলটা যে কোণে আছে, কোন কোণে আছে? দেখো এই যে কোণটা, চ্যুতি তলটা অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণে হেলে আছে, এইখানে যদি এই যে কোণটা, এটাকে আমরা বলবো চ্যুতির কি? নতি বা ডিপ। ওকে? তাহলে অনুভূমিক তলের সাপেক্ষে চ্যুতি তলটা যে কোণে হেলে থাকে তাকে চ্যুতির নতি বলবো। আর চ্যুতির আয়াম কি? অনুভূমিক তল চ্যুতি তলকে যে রেখা বরাবর ছেদ করে, কোন রেখা বরাবর? এই রেখা বরাবর ছেদ করছে বা এই রেখা বরাবর, সেটাকে আমরা বলবো চ্যুতির আয়াম বা স্ট্রাইক। তার মানে এইটা হচ্ছে আয়াম, সরি, এটা হচ্ছে আয়াম আর এটা হচ্ছে ডিপ। আয়ামের সঙ্গে ডিপের সম্পর্ক 90 ডিগ্রি। ভাঁজের ক্ষেত্রেও তাই, চ্যুতির ক্ষেত্রেও তাই। চ্যুতির আয়াম বা ভাঁজের আয়াম, চ্যুতির নতি বা ভাঁজের নতি, দুটোর বিষয়টা কিন্তু একটু আলাদা এবং দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু 90 ডিগ্রি। তোমরা ক্লাস 12-এ উঠে দেখবে একটা ইনস্ট্রুমেন্ট তোমাদের সিলেবাসে আছে, ক্লাইনোমিটার, কম্পাস। সেই ক্লাইনোমিটার কম্পাসের সাহায্যে এই ভাঁজ বা চ্যুতির আয়াম বা নতি কি করে বের করতে হয় সেগুলো আমরা শিখবো। তোমাদের স্কুলে দেখবে স্যার ম্যামরা যারা আছেন তারা তোমাদের শেখাবেন। তো এটা এখন জেনে রাখো নতি বা আয়াম বিষয়টা কি। এরপরে হচ্ছে চ্যুতি কোণ। চ্যুতি কোণটা কি? উলম্ব তলের সাপেক্ষে, আমি যদি একটা উলম্ব তল কল্পনা করি, ধরে নাও উলম্ব তলের সাপেক্ষে যে কোণটা তৈরি, চ্যুতি তলের উলম্ব তলের সাপেক্ষে চ্যুতি তল যে কোণে হেলে আছে তাকে আমরা বলবো চ্যুতি কোণ বা সেটার নাম হচ্ছে হেড। চ্যুতি কোণ বা হেড। উলম্ব তলের সাপেক্ষে, যে উলম্ব তল কল্পনা করছি তার সাপেক্ষে যেটা কোণটা, যেটা উলম্ব তলের সাপেক্ষে চ্যুতি তল যে কোণে হেলে আছে সেটাকে আমরা বলবো কি? বলবো চ্যুতি কোণ। ঠিক আছে? চ্যুতি কোণ প্লাস চ্যুতির নতি
এই যে চ্যুতি কোণ প্লাস চ্যুতি নতি অলওয়েজ 90 ডিগ্রি। চ্যুতি কোণ আর চ্যুতির নতি যদি যোগ করি তাহলে অলওয়েজ সেটা 90 ডিগ্রি। ওকে, নেক্সট ব্যবধি। ব্যবধিটা কি? ব্যবধি হচ্ছে হিপ। এই যে দুটো ভূখণ্ড, এই যে ঝুলন্ত প্রাচীর আদামুল প্রাচীর পরস্পর থেকে আলাদা হয়েছে, এই যে পারস্পরিক যে দূরত্বটা তৈরি হয়েছে, দু রকম দূরত্ব, একটা উলম্ব একটা অনুভূমিক, এই অনুভূমিক দূরত্বটাকে বলা হচ্ছে ব্যবধি বা হিপ। আর উলম্ব দূরত্ব যেটা তাকে বলা হচ্ছে ক্ষেপ। অনুভূমিক দূরত্বটাকে বলা হচ্ছে ব্যবধি আর উলম্বটাকে বলা হচ্ছে কি? ক্ষেপ। আর চ্যুতিতলের উপরে অবস্থিত ভূখণ্ডটার নাম হচ্ছে ঊর্ধ্বস্তূপ, আর চ্যুতিতলের নিচে অবস্থিত ভূখণ্ডটার নাম হচ্ছে অধস্তূপ। আপ থ্রো আর ডাউন থ্রো, ঠিক আছে? আপ থ্রো অ্যান্ড ডাউন থ্রো, এই হচ্ছে মোটামুটি চ্যুতির গাঠনিক উপাদান। আরো কয়েকটা আছে, ঠিক আছে? এখানেও যেটা দেখানোর হচ্ছে ওই ফুট ওয়াল হ্যাঙ্গিং ওয়ালটা উপর নিচে উঠে যাচ্ছে, এই যে পারস্পরিক যে যখন প্রসারণটা কাজ করছে তখন দেখা যাচ্ছে কি ঝুলন্ত প্রাচীর যেটা সেটা উপরে অবস্থান করছে, পাদমূল প্রাচীরটা উপরে অবস্থান করছে, ঝুলন্ত প্রাচীরটা নিচে অবস্থান করছে। আর যখন পরস্পরের মুখোমুখি সংলগ্ন বলটা কাজ করছে তখন এই ঝুলন্ত প্রাচীরটা দেখো উপরে উঠে যাচ্ছে, পাদমূল প্রাচীরটা নিচে বসে যাচ্ছে, ঠিক আছে? এই গাঠনিক উপাদানগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা আলোচনা করলাম। এবার আমাদের টাইপস অফ ফল্ট, চ্যুতির প্রকার। এখানে একটু বলার হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় কি, চ্যুতি অনেক রকমের হতে পারে। চ্যুতি আমাদের অনেক রকমের হতে পারে, বইতেও দেখবে অনেক রকমের চ্যুতি বলা আছে। আমরা আগের দিন ভাজের ক্লাসের ক্ষেত্রেও বলেছিলাম, আজকেও যেটা বলছি যে সিলেবাসে কিন্তু শুধুমাত্র স্পেসিফিক বলে দেওয়া আছে কিসের উপর, যেটা আমাদের সিলেবাসে বলা আছে শুধুমাত্র উৎপত্তি অনুযায়ী, উৎপত্তি অনুযায়ী চ্যুতির শ্রেণীবিভাগ। তো উৎপত্তি অনুযায়ী যে চ্যুতির শ্রেণীবিভাগটা, সেই উৎপত্তি অনুযায়ী যে কটা আছে সে কটাই আমাদের পরীক্ষার সিলেবাসে আছে বা সিলেবাসে আছে। এবার বইতে দেখবে আরো অনেক রকমের চ্যুতি আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তোমরা পড়ো একটু, অসুবিধা হলে স্যার ম্যামদের জিজ্ঞাসা করে নিও, আশা করি তারা ওনারা তোমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু পরীক্ষার সিলেবাসে টাইপস অফ ফল্টের মধ্যে শুধুমাত্র উৎপত্তি অনুযায়ী যে শ্রেণীবিভাগটা সেটাই আছে। তো এই কনফিউশনটা আর কিছুই না, 2024 সালে সিলেবাসটা যখন এসছে তখন ভাজের শ্রেণীবিভাগ স্পেসিফিক কোনো ভাগ করা ছিল না, চ্যুতির ক্ষেত্রেও তাই পুরোটাই ছিল, এবং সেটা অনেকটা হয়ে যাচ্ছিল বলে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা লোডও এসে যাচ্ছিল, এবং পরবর্তীকালে কাউন্সিলের মনে হয়েছে যে অতটা দরকার নেই, তাই জন্য ভাজের ক্ষেত্রেও স্পেসিফিক বলা আছে অক্ষতল বা অক্ষের ভিত্তিতে শ্রেণীবিভাগ, চ্যুতির ক্ষেত্রেও বলা আছে উৎপত্তি অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে এর মধ্যে যে কটা পড়বে সে কটাই আমাদের পরীক্ষার সিলেবাসে আছে, বাকিগুলোও তোমরা পড়তে পারো কিন্তু সিলেবাসে এটাই আছে। তো আমরা দেখি উৎপত্তি অনুযায়ী শ্রেণীবিভাগটা কি আসছে। দুটো, মূলত অনুলোম বা স্বাভাবিক চ্যুতি বা ন্যাচারাল ফল্ট, আর একটা বিলোম বা বিপরীত বা রিভার্স ফল্ট। ছবিটার দিকে তাকাই, দেখো আমরা এই ছবি দুটোর সঙ্গে পরিচিত, আগেও আমরা কয়েকবার দেখলাম। অনুলোম বা স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, মূলত প্রসারণ বল কাজ করে, ভূগাঠনিক আলোড়নের মাধ্যমে যে প্রসারণ দ্বারা কি হচ্ছে দেখা যাচ্ছে, এই স্বাভাবিক চ্যুতিটা মূলত তৈরি হতে দেখা যায়। যে প্রথম দিকে দেখো ওয়াইড বিফোর চ্যুতি সৃষ্টির আগে তাদের দুটো ভূখণ্ডের দূরত্ব এটা ছিল, আর যখন চ্যুতি হয়ে গেল তারপরে দূরত্বটা বেড়ে গেল, তাই জন্য এই ক্ষেত্রে দেখা যায় কি ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। যখন ঝুলন্ত প্রাচীরটা নিচে অবস্থান করে পাদমূল প্রাচীর উপরে উঠে যায়, দুটো যে কোনো একটা হতে পারে, হয়তো ঝুলন্ত প্রাচীর নিচে বসে গিয়েছে তার মানে আপেক্ষিকভাবে পাদমূল প্রাচীর উপরে উঠে যাবে, অথবা উল্টো পাদমূল প্রাচীর উপরে উঠে গেছে, ঝুলন্ত প্রাচীরটা নিচে অবস্থান করছে। এই চ্যুতিটাকে আমরা বলবো স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি। এক্ষেত্রে নতির মাত্রা, নতির মান মোটামুটি 60 ডিগ্রির মতো হয় গড়ে। নতি 60 ডিগ্রি হওয়া মানে চ্যুতি কত, চ্যুতি কোণ 30 ডিগ্রি, কারণ আমরা জানি চ্যুতির নতি এবং চ্যুতি কোণ দুটোর মিলিত টোটাল অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তো এই হচ্ছে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি। আর
স্বাভাবিক চ্যুতির বা অনুলোম চ্যুতির বিপরীতটা হচ্ছে বিলোম বা বিপরীত চ্যুতি। যখন সংনমন বল কাজ করে, এটা টান বা প্রসারণ, এটাই সংনমন বল, তখন কি হচ্ছে, তখন দেখা যায় ঝুলন্ত প্রাচীরটা পাদুল প্রাচীরের উপরে উঠে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, দেখো বিফোর আর আফটারটা খেয়াল করো, বিফোরে কতটা চড়া যায়, আফটারে দেখো একটার উপর আরেকটা যদি উঠে যাওয়ার ফলে কি হচ্ছে, ক্ষেত্রফলটা কমে যায়। বিপরীত চ্যুতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ভূমিধসের সম্ভাবনা অনেক বেশি থাকে, প্রচুর বেড়ে যায়, খাড়া ঢাল তৈরি হয়, যেটা কিন্তু এটাই হয় না, অনুলোমে হয়, ভূমিধসের সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে চ্যুতির নতির মান হচ্ছে 30 ডিগ্রির মতো, আর চ্যুতি কোণ ওই 60 ডিগ্রির মতো গড়ে। এটা হচ্ছে বিপরীত চ্যুতি, অনুলোম চ্যুতি, বিপরীত চ্যুতি। এবার যেটা একটু বলে নি এখানে, স্বাভাবিক চ্যুতিটার একটু মডারেশন একটু হয়, বা যদি দেখা যায় স্বাভাবিক চ্যুতি একসাথে একাধিক পরপর অনেকগুলো স্বাভাবিক চ্যুতি তৈরি হয়েছে, কিরকম ছোট্ট করে একটু দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে সবটাই কিন্তু স্বাভাবিক চ্যুতি, কিন্তু ধাপে 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 ধাপে, এটাকে আমরা বলবো কি পরীক্ষা চ্যুতি, সরি, এটা হচ্ছে সোপান চ্যুতি। এটাকে আমরা বলবো ধাপে ধাপে যখন পরপর অনেকগুলো স্বাভাবিক চ্যুতি তৈরি হয়, সেটাকে আমরা বলবো সোপান চ্যুতি। ওকে, আবার দুদিক থেকে যদি সোপান চ্যুতি তৈরি হয়, তখন আমরা কি দেখব, ভালোভাবে বুঝে নাও। যখন পরপর অনেকগুলো এই যে স্বাভাবিক চ্যুতি ধাপে ধাপে নামছে, এদিক থেকেও ধাপে ধাপে নামছে, যখন নেমে পরস্পরের সঙ্গে জুড়ে যায়, তখন এটাকে আমরা বলবো পরীক্ষা চ্যুতি। তখন এটার নাম হচ্ছে পরীক্ষা চ্যুতি। এই স্বাভাবিক চ্যুতিরই একটা একটু আহ, ধরন, দুটো ধরন বলা যায় বা রিলেটেড বিষয়, যে পরপর যখন ধাপে ধাপে একের পর এক স্বাভাবিক চ্যুতি তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি সিঁড়ির ধাপ তৈরি হয়, মানে সোপান, সোপান মানে ধাপ, ধাপে ধাপে যখন স্বাভাবিক চ্যুতি দেখা যায়। আর যখন দুদিক থেকে বা একাধিক দিক থেকে ধাপগুলো পরস্পর নেমে পরস্পর মিলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি পরীক্ষা চ্যুতি। বোঝা গেল? আর বিপরীত চ্যুতি তো বললাম। নেক্সট, থ্রাস্ট চ্যুতি। থ্রাস্ট চ্যুতিটা কি? বিপরীত চ্যুতিরই একটা ধরন। কিরকম? ছবিতে দেখি। বিপরীত চ্যুতির ধরনটা কি? যখন চ্যুতির নতির মাত্রা গড়ে 45 ডিগ্রি বা তার কম হয়, যখন নতির মাত্রা অনেকটা কম হয়, গড়ে 45 ডিগ্রি বা তার কম, তখন সেটাকে আমরা বলবো থ্রাস্ট চ্যুতি। এটা একটা বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতিরই একটা ধরন, ঠিক আছে? যখন সেটা এরকম অবস্থান করছে, সেটাকে আমরা বলবো থ্রাস্ট চ্যুতি। এবং এই থ্রাস্ট চ্যুতির মধ্যে দুটো ঘটনা ঘটে। আমরা ভাঁজ পড়েছি, সাহিত্য ভাঁজ পড়েছি, একটা ভাঁজের বাহু যখন আর একটা ভাঁজের বাহুর উপরে উঠে আসে, তখন অক্ষতলের ভাঁজের অক্ষতলের মাত্রা 10 ডিগ্রি কম হয়ে যায়। সেরকম এই থ্রাস্ট চ্যুতির ক্ষেত্রে অনেকটা তাই, একটা অংশ আর একটা অংশের উপরে উঠে আসানো, এবং এই উঠে আসার ফলে দেখা যাচ্ছে মানে ঝুলন্ত প্রাচীরটা পাদমূল প্রাচীরের উপরে উঠে আসছে, এবং নতির মাত্রা 45 ডিগ্রির কম। এবং অনেক সময় কি হচ্ছে, এরই দুটো ধরন হচ্ছে অধিরোপণ আর অবরোপণ, বা উদ্ঘট্ট বা অধঘট্ট চ্যুতি, বা সংঘট্ট চ্যুতিও বলা যায়। কি সেটা? যখন উপরের অংশ, অর্থাৎ ঝুলন্ত প্রাচীর যখন পাদমূল প্রাচীর থেকে দূরে সরে যায়, প্রায় 1.5 কিমি বেশি দূরে, তখন সেটাকে আমরা বলবো উদ্ঘট্ট চ্যুতি বা অধিরোপণ চ্যুতি। ঠিক আছে? আর অধঘট্ট চ্যুতিটা ক্ষেত্রে, অধঘট্ট চ্যুতিটা কি? যখন প্রেশারটা এমন আসে, যখন নিচের পাদমূল যে প্রাচীর যেটা, সেটা নিচের দিকে বসে যায়, উপরের থেকে উপরের চাপে নিচের অংশ যখন ভেতরে বসে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? অবরোপণ বা অধঘট্ট চ্যুতি বা অধরোপণ চ্যুতি। এটা এখানে একটু বানান ভুল আছে, আমি একটু বলে দিচ্ছি, এটা ধ হবে, ঠিক আছে? অধরোপণ চ্যুতি।
বা এটাকে সংঘট্ট চ্যুতিও বলা যেতে পারে বা অধগট্ট চ্যুতি। মোটামুটি আমাদের যদি টাইপস অফ ফল্টের মধ্যে উৎপত্তি অনুযায়ী এই 4 রকম চ্যুতি আসে, এই 3-4 রকম চ্যুতি আসবে: অনুলোম বা স্বাভাবিক চ্যুতি, বিলোম চ্যুতি, থ্রাস চ্যুতি। আর অনুলোমের মধ্যে আমি যেটা দুটো বললাম, সোপান চ্যুতি আর পরীক্ষা চ্যুতি। এটাই মোটামুটি আমাদের উৎপত্তি অনুযায়ী যদি ভাগ করা যায়, মূলত এই উৎপত্তি অনুযায়ী এই ভাগ। এছাড়া অনেক ধরনের চ্যুতি আমাদের সিলেবাসে আছে, আমরা দেখেছি। সরি, সিলেবাস নেই, মানে বইতে আছে, আমরা পড়তেই পারি, কোনো অসুবিধা নেই। দেখো, থ্রাস চ্যুতির একটা ছবি দেখাচ্ছে, এখানে রয়েছে, নতির মাত্রাটা অনেকটা কমে গেল। ঠিক আছে, তো এইটুকুই আজকে আমাদের ক্লাসে, এইটুকুই পড়ানোর ছিল আমাদের চ্যুতির মধ্যে। আর চ্যুতি গঠিত বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হতে দেখা যায়, যেমন স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, চ্যুতি ভৃগুতট, চ্যুতি রেখা ভৃগুতট। তবে ওটা তোমাদের বইতে দেখবে, অনেকের বইতেই আছে বা বেশিরভাগ জনের বইতেই থাকবে, তবে ওটা আমাদের সিলেবাসে কিন্তু রিলেটেড নয়। তো এই পর্যন্তই আমাদের সিলেবাসে আছে, এটুকুই আমরা পড়ালাম। আবার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বা সেই সময় পর্যন্ত তোমরা পড়াশোনার মধ্যে থাকো। অন্যান্য স্যার ম্যাডামরাও আসবেন ভূগোলের উপর অনেক রকম টপিক নিয়ে, সেগুলো তোমরা ক্লাস করবে, আশা করবো তোমাদের ভালো লাগবে। সব অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখো বা ক্লাসগুলো করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।